কিন্তু বাজেট পেশের আগে তো জনগণকে অ্যাওয়ার করা উচিত যে বাজেট আসছে, বাজেট কেমন হতে পারে, সেই বাজেটে আপনি কি ভূমিকা রাখবেন। এটার খুব সুনিশ্চিত আজকে আপনাদের আলোচনার মধ্যে প্রথম যে প্রেজেন্টেশন এবং আশরাফ ভাইয়ের যে প্রেজেন্টেশন, সেই দুই প্রেজেন্টেশনের মধ্যে দর্শনগত একটা জায়গা এসছে। সেটা হচ্ছে সম্পদের সুষম বন্টন হচ্ছে কিনা, এক নম্বর। যে টাকা আমি যে কাজের জন্য খরচ করছি, ন্যায্য তো সেই টাকা আমি খরচ করছি কিনা। আমি যখন বলছি যে এই ১ কিলোমিটার বিদ্যুতের লাইন তৈরি করতে আমার ৪,০০০ টাকা লাগছে, আদতে ওটা ৪,০০০ টাকা লাগছে কিনা? ওটা কি ৩,০০০ টাকায় করা যেত? ওটা কি ২,৫০০ টাকায় করা যেত? এই যে বিবেচনার জায়গাটা, আমরা জ্বালানি খাতে গত ২০ বছর ধরে শুনানিতে পার্টিসিপেট করি। আমরা দেখছি, যেমন আমি একটা উদাহরণ বলি। আপনি একটা ব্যবসা করলে, ব্যবসায় মুনাফা করলে আপনি ট্যাক্স দেবেন। এটাই হলো আইন, এটাই হলো নীতি। কিন্তু যখন বিদ্যুতের মূল্য নির্ধারণ করছেন, ধরা যাক ডেসকো, নেসকো, ওজোপাডিকো এইসব প্রতিষ্ঠানগুলো, তারা যখন বিদ্যুতের দাম হিসাব করছে, সেই দাম হিসাবের সময় সে আগেই কর্পোরেট ট্যাক্স বসিয়ে দিচ্ছে এবং সেটা হিসাব করে তারপরে বিদ্যুতের দাম ঠিক করছে। আবার দেখাচ্ছে যে কোম্পানির, আপনি যখন ব্যালেন্স শিট দেখছেন, সেখানে বলা হচ্ছে কোম্পানি লস করছে। তো কোম্পানি যদি লসই করে, তাহলে আপনি ট্যাক্স নিচ্ছেন কেন? ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে আপনি তাহলে ৩টা ৪টা করে বোনাস দিচ্ছেন কেন? আপনার কোম্পানি তো লসে আছে। তাহলে এমপ্লয়িদের আপনি ৪টা ৫টা বোনাস কিভাবে দেন? এই প্রশ্নগুলো আমরা এখানে বহু বছর ধরে তুলছি এবং এ কারণে আমরা বলেছি যে আইন পরিবর্তন করে, এখন যদি বিআরসির আইন পরিবর্তন করা হয়, আমরা এটা প্রস্তাবও দিয়েছিলাম, বিদ্যুতের দাম কমানো সম্ভব। এই আপনারা যে ফিলোসফির কথা বললেন যে একটা চৌবাচ্চা, সেই চৌবাচ্চার মধ্যে ১৫টা ছিদ্র রেখেছেন। দুর্নীতি, অদক্ষতা, আ সমন্বয়হীনতা, নীতি, নানা রকম জিনিস, নীতিহীনতা, এগুলোর মধ্য দিয়ে আপনি একটা সিস্টেম করে রেখেছেন। যতই পানি ঢালেন, ও চৌবাচ্চা তো কোনোদিন পূর্ণ হবে না। তো আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এই দর্শনের জায়গাটা খুব ইম্পোর্টেন্ট। যেই জায়গাটাতে রাজনীতিবিদরা কাজ করতে পারে। এবং ১ম এ যে কথাটা সভাপতি মহোদয় বলেছেন যে ধর্মীয় মূল্যবোধের মধ্য দিয়ে মানুষের মধ্যে, আপনাদের আসলে তো মানুষকে অ্যাড্রেস করতে হবে, তাই না? যে দায়িত্বে আছে। আমি একটা উদাহরণ আপনাকে দেই, কিরকম সমন্বয়হীনতা। ১ম আলোতে কয়েক বছর আগে হেডলাইনে একটা নিউজ হলো যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একটা বিল্ডিং বানানো হয়েছে ৪৬ কোটি টাকা ব্যয়। ১৫ বছর ধরে বিল্ডিংটা ব্যবহার হয় না। তো ১৫ বছর ধরে একটা বিল্ডিং ব্যবহার না হলে কি হয়? দোতলা, একতলা হিরোইন চিরা দখল করে ফেলেছে। হিরোইন চিরা দখল করলে কি হয়? পানির ট্যাপটা চলে যায়, পাইপটা ভাঙা, চুরি হইছে এরকম। হঠাৎ সাংবাদিক ওখানে যে হাজির হয়েছেন এবং উনি এটা দেখে এটা রিপোর্ট করেছেন যে ৪৬ কোটি টাকা ব্যয়ে এই বিল্ডিংটা ১৫ বছর ধরে অব্যবহৃত আছে। কেন অব্যবহৃত আছে? খোঁজ নিয়ে জানা গেল এই বিল্ডিংটা চালানোর জন্য যে জনসম্পদ দরকার, ম্যান পাওয়ার দরকার, সেই জনবল কাঠামোটাই অনুমোদন হয় নাই। ঠিক আছে? এই রিপোর্টটা দেওয়ার পরে, রিপোর্টটা ১ম আলোতে এসছে, লিড নিউজ এসছে, হইচই। তখন সবার তোড়জোড় লাগলো। এখন আপনি বলেন যে এই যে ৪৬ কোটি টাকা এটা কার? এটা তো জনগণের টাকা। তারপরে হিসাব আসলো, সবাই নড়ে চড়ে বসলো এবং সিদ্ধান্ত হলো যে এটাকে চালু করা যায় কিনা। নোট আসলো যে এটাকে চালু করতে ১৫ বছর হয়ে গেছে, বহু কিছু নষ্ট হয়েছে, আরো ২০ কোটি টাকা লাগবে। তাহলে ওদিকে ৪৬ কোটি টাকা তো খেলোই, আরো ২০ কোটি টাকা দিলে এটা চালু হবে। এদিকে ১৫ বছর এটা ব্যবহার হয়নি। আপনি দেখেন, বরিশালের দিকে যান, রাস্তার পাশে দেখবেন ওই ট্রমা সেন্টার তৈরি হয়েছে। রিপোর্ট হয়েছে ১টা বা ২টো কার্যকর হয়েছে। সেখানে জনবল সংকট হয়নি। বিল্ডিং আছে, সার্ভিস নাই। কিন্তু এই যে বিল্ডিং এর কস্টটা হলো, আমরা যখন গণশুনানি করছিলাম, তখন পিজিসিবি, যে পাওয়ার জেনারেশন যারা ট্রান্সমিশন করে, তারা বললেন রূপপুর থেকে পাওয়ার আনতে তারা প্রস্তাব দিয়েছেন ১ লাইনে ১ সার্কিট আপনার ট্রান্সমিশন লাইন। কিন্তু রাশিয়ানরা বলছে না, ১ সার্কিটে হবে না, ডবল সার্কিট লাগবে। এই ডবল সার্কিটের ব্যয়টা কে দেবে? এই ব্যয় কিন্তু বিদ্যুৎ বিলে এসে যুক্ত হচ্ছে। মানে আমি এই উদাহরণের মধ্য দিয়ে বলতে চাচ্ছি যে আমাদের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে এই জিনিসগুলো খুব সক্রিয়ভাবে মিশে আছে। এখন রাজনৈতিক দল কি করতে পারে? রাজনৈতিক দলের একটা বড় কর্তব্য হচ্ছে মানুষ তৈরি করা। আপনারা রাষ্ট্রের যত জায়গা আছে, এই যখন শুনানিগুলো হয়, দাম বাড়ানো হয়, দাম কমানো হয়, আপনাদেরকে সেখানে যেতে হবে। আপনাদের স্টুডেন্টদেরকে সেখানে, উইংদের সেখানে পাঠাতে হবে। আগামী দিনের নাগরিক থেকে বুঝতে হবে। আপনারা কি কেউ জানেন যে ওষুধের দাম কিভাবে নির্ধারিত হয়? একটা ফর্মুলার মধ্য দিয়ে, একটা কমিটির মধ্য দিয়ে। এবং সেই কমিটিতে আপনি যাই দেখবেন সমস্ত ওষুধ কোম্পানির মালিক এবং ওষুধ প্রশাসনের একজন, জনগণের পক্ষে কেউ নাই। এবং ফর্মুলাটা এমনভাবে করা হয়েছে, আইন এমনভাবে করা হয়েছে যে আইন কোনোদিন মানুষকে রিলিফ দেবে না। আপনারা অনেকেই জানেন যে বিদ্যুৎ খাতে ২০ বছর ধরে একটা বিখ্যাত আইন ছিল, দায় মুক্তির আইন। মানে
দ্রুত বিদ্যুৎ তৈরি করার আইন, সেই আইনটা আমরা বহু আন্দোলন করেছি, আদালতে গেছি। তত্ত্বাবধায়ক সরকার আমলে এই আইনটা স্টে করা হলো, রহিত করা হলো। এই সরকার সেটাকে আইনে পরিণত করছে। কিন্তু ইন্টারেস্টিং জিনিস কি জানেন, ওই আইনটা কেউ পড়ে দেখেন, শুধু শোনে যে রহিত হয়ে গেছে। রহিত হওয়ার পরে যে রহিতকরণ আদেশ হয়েছে এবং এখন আইনে পরিণত হয়েছে, সেখানে 2টা ক্লজ যুক্ত করেছে, 2(1), 2(2). কি? এই আইনের আওতায় গত 15 বছর ধরে যত অপকর্ম হয়েছে, অপকর্ম শব্দটা বলে নাই, যা হয়েছে সে বিষয়ে কোনো কথা বলা যাবে না, তাদের কোনো বিচার হবে না। তাহলে তো আপনি আইন করে আবার অপকর্মের লাইসেন্সই দিয়ে দিলেন। তাহলে এই 25 বছরের দায় কে নেবে? যে জিনিসের দাম 3 টাকা হওয়ার ছিল বিদ্যুতের, সেটা 17 টাকা হলো, এর দায় কে নেবে? এবং ইন্টারেস্টিংলি আপনারা একটা জিনিস খেয়াল করেন, দেশ কোথায় যাচ্ছে। বিদ্যুতের দাম, আমি বিদ্যুৎ নিয়েই কথা বলি, বিদ্যুতের দাম প্রতি ইউনিট এই সমস্ত চুরি, অদক্ষতা, অন্যায় চুক্তি, অন্যায্য চুক্তির মধ্য দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, পার ইউনিট বিদ্যুতের দাম এখন সরকারের কষ্টে 12 টাকা থেকে 13 টাকা পড়ছে। অথচ আপনি বিদ্যুৎ আমদানি করছেন ইন্ডিয়া থেকে 8 টাকায়। এখন আমি ভোক্তা হিসেবে যদি বলি যে তোমার এই বিদ্যুৎ উৎপাদনেরই দরকার নেই, তুমি আমদানি করো কম পয়সায়, কারণ প্রতি ইউনিটে তুমি 4 টাকা কমে পাবা। তার মানেটা কি? সিস্টেমটা হচ্ছে, পুরা সিস্টেমটাকে একটা আমদানি নির্ভর বাজারে পরিণত করে দেওয়া হচ্ছে। আগামী দিনে আপনিই বলবেন, ভোক্তাই বলবে যে তোর এত কিছু বুঝি না, ইন্ডিয়া না নেপাল এসব বুঝি না, আমার কম দামের জিনিস চাই। কম দামের জিনিস চাও মানে কি? আপনার প্রোডাকশন সিস্টেমটা, আপনার ইনস্টিটিউশনগুলোকে, আপনার প্রতিষ্ঠানগুলোকে, আপনার ইন্ডাস্ট্রিগুলোকে ডিস্ট্রয় করে দিয়ে আপনাকে আমদানি নির্ভর করে দেওয়া হচ্ছে। সুতরাং রাজনৈতিক দল হিসেবে আমি মনে করি যে এটা খুবই ভালো উদ্যোগ, যে এবং এই উদ্যোগটা সারা বছর বাজেট হবে, বাজেটের পরে খাত ধরে ধরে কোথায় খরচ হচ্ছে, কি খরচ হচ্ছে, যে কথাটা আশরাফ ভাই বললেন, প্রত্যেকটা জায়গায় একটা ভিন্ন মত, একটা ভিন্ন পথ, একটা সামাজিক আন্দোলন, এবং যত সামাজিক সংগঠন আছে, যে সমস্ত এনজিওরা কাজ করছে, টেকনিক্যাল প্রতিষ্ঠানরা কাজ করছে, তাদের সঙ্গে আপনারা সহায়তা নিয়ে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া, মানুষকে জাগ্রত করা ছাড়া মানুষের রিলিফ দেওয়া সম্ভব না। সাথে যদি ধর্মীয় মূল্যকে জাগ্রত করা যায় এবং সেটা যদি ন্যায়ের পথে পরিচালিত হয়, তাহলেই মানুষের একটা রিলিফ আমরা দিতে চাই। আমরা তো সবাই মিলে দেশটাকে আসলে রিলিফ দিতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।